হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি। আশা করি সকলে ভালো রয়েছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, যেটা গঠন করা হয়েছিল 1948 সালে আর 1949 সালে যারা তাদের রিপোর্ট পেশ করে। এই টপিকটা প্রধানত আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের দ্বাদশ শ্রেণীর সিলেবাসে রয়েছে। এছাড়াও এখান থেকে আমাদের এডুকেশনে যারা বিএ করছো, এমএ করছো, ডিএলএড, বিএড, এমএড এবং নেট, সেট, ডব্লিউবি টেট, সি টেট সমস্ত পরীক্ষাতেই এই টপিক থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে। তো সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করার জন্য আমাদের কি করতে হবে? এই টপিক সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে। একটা টপিক সম্পর্কে যখন আমাকে জানতে হবে তখন এই ধারণাটা নিজের মধ্যে তৈরি করে নিতে হবে যে ওই টপিকটা আমরা সমস্ত দিক থেকে পড়ব, যতগুলো জায়গা থেকে আমি সোর্স পাবো সেখান থেকে ওই টপিক সম্পর্কে একটা কংক্রিট নলেজ তৈরি করব। যেন মনে হয় যে আমার আগে কেউ আর এই টপিক সম্পর্কে এইভাবে পড়েনি, সেইভাবে একটা টপিক আমাদের তৈরি করতে হবে। তাহলে একটাও প্রশ্ন আমরা বাইরে থেকে যাবে না। প্রধানত দ্বাদশ শ্রেণীর যারা স্টুডেন্ট তাদের জন্য বলছি, এই ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু ভবিষ্যৎ জীবনে তোমরা যদি বিশেষ করে শিক্ষকতা পেশাতে আসতে চাও বা এডুকেশন নিয়ে যদি এগোতে চাও তাহলে অবশ্যই বিস্তারিতভাবে তোমাকে জানতেই হবে। তাহলে অবশ্যই আমরা জেনে নেব। তার আগে অবশ্যই একটা কথা বলবো, এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে আমাদের এই শিক্ষামূলক ভিডিও এবং এডুকেশনের বিভিন্ন ভিডিও আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আমরা জেনে নেব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন সম্পর্কে। তার আগে একটু ছোট্ট করে আমরা ইতিহাসটা মনে করে নিই। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে কিন্তু ব্রিটিশ শাসনাধীন ছিল। তো সেই ব্রিটিশরা কী করেছে, তারাও তো শিক্ষা পরিকল্পনা গ্রহণ করেছিল বিভিন্ন, তাই না? উডের ডেসপ্যাচ বলি আমরা, মেকলে-মিনিট বলি, হান্টার কমিশন বলি, স্যাডলার কমিশন বলি, সার্জেন্ট রিপোর্ট বলি, এই সমস্ত পদক্ষেপ তারা গ্রহণ করেছে। তাহলে কি তারা চাইতো প্রকৃত ভারতীয়রা শিক্ষিত হোক? না, তারা চায়নি। তারা কি চেয়েছে? তারা চেয়েছে নিজেদের যে প্রয়োজনীয় কর্মচারী তৈরি করা। ঔপনিবেশিক শাসনের শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে নিজেদের প্রয়োজনে কর্মচারী তৈরি করা। এছাড়াও খ্রিস্টান যে মিশনারি ছিল তারা একটু আধটু শিক্ষাক্ষেত্রে আমাদের ব্যবস্থা করেছে, ভারতীয় শিক্ষার একটা ব্যবস্থা করেছে। তাছাড়াও বিভিন্ন সমাজ সংস্কারক যারা রয়েছেন তারাও চেষ্টা করেছেন একটা শিক্ষার ব্যবস্থা করতে, নারী শিক্ষা বলো বা জনশিক্ষার ক্ষেত্রে তারা একটু চেষ্টা করেছেন। কিন্তু আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন ভারতের একটা বেহাল দশা, দেশ ভাগ হয়ে গেছে, বেশিরভাগ অর্থ সম্পদ সব নিয়ে চলে গেছে ইংরেজরা। খাওয়ার অবস্থা নেই, আমাদের কোনো কিছু অর্থ সম্পদের কোনো ব্যবস্থা নেই। সমস্ত ভারতবাসীর মধ্যে একটা হাহাকার অবস্থা। স্বাধীন আমরা হয়েছি ঠিকই, কিন্তু সমস্ত ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়েছি। অনেক অনেক বছর আমরা পিছিয়ে পড়েছি, এত যে অপশাসন দুঃশাসন তার ফলে। সেই সময় দাঁড়িয়ে ভারত সরকার কি করলো, শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে উন্নত করতে চাইলো। কারণ শিক্ষিত নাগরিকই প্রকৃত মানব সম্পদ হবে আর তারাই ভবিষ্যতে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য দেখা হলো যে ভারতবর্ষকে যদি আমরা একদম নিচুতলা থেকে যদি পরপর শিক্ষা অর্জনে সাহায্য করে আসি, সেক্ষেত্রে আমাদের নেতা দরকার হবে, শিক্ষক দরকার হবে। সেগুলো আমরা কোথা থেকে পাবো? আর যদিও সেখান থেকে শুরু করা যায় তাহলে আরও 10-15 বছর আমরা পিছিয়ে যাব সেই প্রথম ব্যাচটা উঠে আসতে আসতে। তো সেই জন্য আমরা কি করলাম, আমাদের যে বিশ্ববিদ্যালয় শিক্ষা ছিল বা উচ্চ শিক্ষা ছিল, প্রথমে সেইটাকে সুন্দর করে তৈরি করার চেষ্টা করা হলো। সেখান থেকে আমরা প্রকৃত নেতা বলো, শিক্ষক বলো তৈরি করতে পারবো। করার পরে কিন্তু আমরা পরবর্তীতে সেই নেতৃত্বের মাধ্যমে বা সেই নেতাদের মাধ্যমে কিন্তু আমরা ভারতবর্ষকে বিভিন্ন ক্ষেত্রে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সেটা কৃষি ক্ষেত্রে হতে পারে, শিল্প ক্ষেত্রে হতে পারে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে হতে পারে, সমস্ত ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। সেই জন্য তাহলে আমাদের তৈরি করা হলো প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বোঝা গেছে তাহলে কোন পরিপ্রেক্ষিতে বা কোন পার্সপেক্টিভে দাঁড়িয়ে কোন অবস্থান থেকে আমরা প্রথমে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করেছি। তাহলে ভারত সরকার দ্বারা এই কমিশন গঠন করা হয়েছে। এবার একটা কমিশনের স্ট্রাকচার সম্পর্কে আমাদের একটুখানি জানতে হবে। আমি যে বিষয়ে উন্নতি লাভ করতে চাইছি বা যে সমস্যার আমি সম্মুখীন হয়েছি সেই সংক্রান্ত যারা ভালো বোঝে সেই সমস্ত যে লোকজন রয়েছেন তাদেরকে নিয়ে আমরা প্রথমে একটা কমিশন তৈরি করি। তার মধ্যে থেকে একজন অবশ্যই সভাপতি এবং সম্পাদক থাকেন, যাদের নেতৃত্বে সেই কমিশন প্রথম ওই বিষয়ের বিভিন্ন বিষয়কে বিচার করেন, পর্যালোচনা করেন, করার পর একটা সিদ্ধান্ত নেওয়ার পরে সরকারকে কিছু কিছু সুপারিশ করে। এটাই হচ্ছে একটা কমিশনের স্ট্রাকচার, কমিশনের কার্যকলাপ। তো আমরা দেখছি যে সেখানে তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ঠিক তেমন সদস্য আছে। সেখানে আমরা দেখব 10 জন সদস্যের কথা আমরা দেখব। তার আগে অবশ্যই কমিশনটা কবে গঠন করা হয়েছে? 1948 সালের 5ই নভেম্বর,
অবশ্যই মনে রাখতে হবে, এটা আমাদের এমসিকিউ প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন আমাদের কি আসতে পারে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? রাধাকৃষ্ণন কমিশন। কেন রাধাকৃষ্ণন কমিশন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বেই এই কমিশনটা হয়েছে বা তার সভাপতিত্বে হয়েছে বলে এর নাম দেওয়া হয়েছে রাধাকৃষ্ণন কমিশন। তারপরের প্রশ্ন আমাদের আসতে পারে, কমিশন কবে গঠন করা হয়? আমরা বলে দিয়েছি 5ই নভেম্বর 1948। আর কমিশন হচ্ছে সেই 5ই নভেম্বর 1948 থেকে গঠন হওয়ার পরে তারা বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখলো, বিচার করে দেখলো, তলিয়ে দেখলো আর কি। দেখার পর তারা রিপোর্ট পেশ করলো কবে? 28শে অগস্ট 1949 সালে। বোঝা গেল? এটা ক্লিয়ার হলো। তাহলে সেই কমিশনে আমাদের পৃষ্ঠা সংখ্যা কত ছিল? 747টি, এবং সুপারিশ করেছিল 207টি এই কমিশন। বোঝা গেল এই 4টে বিষয়। তাহলে এখান থেকে অলরেডি আমরা 5টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে গেছি। তোমরা অবশ্যই নোট ডাউন করবে। নোট ডাউন করতে যদি এখন না পারো অবশ্যই স্ক্রিনশট করে নেবে। তাহলে এই 5টা বিষয়, রাধাকৃষ্ণন কমিশন, প্রথমে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম, কবে গঠন করা হয়, কবে তারা রিপোর্ট পেশ করে, কতগুলো পৃষ্ঠা সংখ্যা ছিল, কতগুলো সুপারিশ ছিল। তারপরেই আমরা জানবো এর সদস্যদের সম্পর্কে। সেখানে আমরা দেখলাম 10 জন মোট সদস্য রয়েছে। সেই সদস্যদের মধ্যে প্রথম যিনি বা ভারতীয় সদস্য সংখ্যা ছিল 7 জন, আর বিদেশি সদস্যের সংখ্যা ছিল 3 জন। তাহলে ভারতীয় সদস্য কে কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই নামটা আমরা আগে অনেকবার শুনেছি, কারণ 5ই সেপ্টেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। তার একটা ইতিহাস রয়েছে, সেটা কোনো একটা ক্লাসে আমরা অবশ্যই আলোচনা করব। তো তিনি ছিলেন সভাপতি। তার সম্পর্কে যদি আমরা বলি, তিনি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন ভারতবর্ষের। একজন মহান শিক্ষাবিদ, যার জ্ঞানের যে চর্চা সেটা ভারতবর্ষ পেরিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তিনি বেনারস যে হিন্দু ইউনিভার্সিটি রয়েছে সেখানকার উপাচার্য ছিলেন। এছাড়াও তিনি কলকাতা ইউনিভার্সিটি, অক্সফোর্ড, এছাড়া বিদেশি বহু এবং দেশীয় অনেক অনেক ইউনিভার্সিটি, কলেজে তিনি অধ্যাপনা করেছেন। তাকে ব্রিটিশ সরকার ব্রিটিশ নাইটহুড উপাধিতে ভূষিত করেন 1931 সালে। ভারত সরকার তাকে ভারতরত্ন উপাধি দেয় 1954 সালে। তো এইরকম একজন মহান শিক্ষাবিদের নেতৃত্বেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। তারপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, বা সিদ্ধান্ত আমরা উচ্চারণ করতে পারি। অনেক বইতে দেখবে এন.কে সিদ্ধান্ত বলা হয়েছে। তিনি সম্পাদক ছিলেন এই কমিশনের, কি বললাম, সম্পাদক। তাহলে সভাপতি আর সম্পাদকের মধ্যে কিন্তু আমাদের গলিয়ে ফেললে চলবে না। সভাপতি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সম্পাদক হচ্ছেন নির্মল কুমার সিদ্ধান্ত। তিনি কে ছিলেন? কলকাতা আর লখনৌ ইউনিভার্সিটির একজন বিখ্যাত ইংলিশ স্কলার, যিনি পরবর্তীকালে ইউনিভার্সিটিগুলোতেই অধ্যাপনা করেছেন, নির্মল কুমার সিদ্ধান্ত। তারপর রয়েছেন ডক্টর তারাচাঁদ। এই ডক্টর তারাচাঁদ নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একজন সাধারণ এখানে একটা সদস্য হলেও পরবর্তীকালে তার নেতৃত্বে কিন্তু ভারতবর্ষের প্রথম প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কমিটি তৈরি করা হয়, যেটা হচ্ছে তারাচাঁদ কমিটি নামে পরিচিত। তারপরে রয়েছেন ডক্টর জাকির হোসেন, একজন বিখ্যাত শিক্ষাবিদ। তিনি কি করেছেন? ডক্টর জাকির হোসেন কিন্তু ছিলেন ভারতবর্ষের 3য় রাষ্ট্রপতি, তার আগে তিনি উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি জামিয়া মিলিয়া যে ইসলামিয়া ইউনিভার্সিটি রয়েছে, জামিয়া মিলিয়া ইসলামিয়া, তার উপাচার্য ছিলেন উনি। তার নেতৃত্বে কিন্তু বুনিয়াদী শিক্ষার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তীকালে জাকির হোসেন কমিটি গঠন করা হয়েছিল। তারপরে রয়েছেন আমাদের ডক্টর লক্ষণ স্বামী মুদলিয়ার, বিখ্যাত শারীরতত্ত্ববিদ, শিক্ষাবিদ, যিনি মাদ্রাজ ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন। তিনি এখানে সদস্য। পরবর্তীকালে তার নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন 1952, আমরা পরের পর্যায়ে পড়ব। আমাদের 3টে প্রধান কমিশন পড়তে হবে। তো একটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন আর বা ভারতীয় শিক্ষা কমিশন, আর হচ্ছে কোঠারি কমিশন বা কোঠারি কমিশন। যেটাই ভারতীয় শিক্ষা কমিশন সেটাই কোঠারি কমিশন, আর যেটাই মাধ্যমিক শিক্ষা কমিশন সেটা হচ্ছে আমাদের মুদলিয়ার কমিশন। সেই লক্ষণ স্বামী মুদলিয়ার কিন্তু এখানে সদস্য হিসেবে ছিলেন। বোঝা গেল? তারপরে রয়েছে আমাদের মেঘনাথ সাহা, ডক্টর মেঘনাথ সাহা, যিনি কিনা হচ্ছে জ্যোতির পদার্থবিদ, বিখ্যাত একজন জ্যোতির পদার্থবিদ। তারপরে রয়েছেন ডক্টর কমল নারায়ণ বহল, অনেক বইতে দেবে কমল নারায়ণ বহুল দেওয়া রয়েছে, কমল নারায়ণ বহেল দেওয়া রয়েছে, যিনি একজন প্রখ্যাত জুলজিস্ট ছিলেন। তিনি অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন জুলজি সম্পর্কে, জুলজিতে প্রচুর ভালো ভালো কাজ করেছেন। তার একটা উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সম্ভবত ইন্ডিয়ান জুলজিক্যাল মেমোরি বলে একটা বই রয়েছে, তার একটা খুব ভালো বই এটা। তো সেই কমল নারায়ণ বহল, এগুলো তাহলে আমাদের ভারতীয় সদস্য। তাহলে ভারতীয় সদস্য সংখ্যা কটা? 7টা। যদি এখান থেকে প্রশ্ন আছে এমসিকিউ, ভারতীয় সদস্য সংখ্যা কটা? অবশ্যই আমরা লিখে দেবো চটপট করে 7টি। এমসিকিউ যে অপশানে থাকবে আমরা টিক মেরে দেবো। তারপর আমরা চলে যাব বিদেশি সদস্যের দিকে।
এই যে সিলেবাসটা এটা কিন্তু আমাদের পুরনো সিলেবাসে ছিল এই অধ্যায়টা, সেখানে কিন্তু বহুবার প্রশ্ন করা হয়েছে শুধুমাত্র সভাপতি সম্পাদক থেকে কতজন ভারতীয় সদস্য, কতজন বিদেশি সদস্য, আর বিদেশি সদস্যদের একজনের নাম উল্লেখ করে দিয়ে দিল তিনি কোন কমিশনের সদস্য। প্রথমে হচ্ছেন ডক্টর জেমস এফ ডাফ, তিনি একজন বিদেশি সদস্য ছিলেন, তিনি দুরহাম ইউনিভার্সিটির তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন। তো তারপর হচ্ছে আর্থার ই মর্গান, একজন ইউকে একজন ইঞ্জিনিয়ার এবং হচ্ছে অবশ্যই একজন শিক্ষাবিদ তিনি। তো তার নাম আমরা জানবো, তিনিও একজন বিদেশি সদস্য। আর একজন হচ্ছে জন টিগার্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে তিনজন বিদেশি সদস্য জানলাম, সেটা মনে রাখার জন্য একটা ট্রিক্স দরকার আমাদের, কারণ এখান থেকে বলেছি বহুবার প্রশ্ন এসেছে, বহু জায়গায় প্রশ্ন এসেছে, নেট সেটের ক্ষেত্রে হোক, আমাদের টেটের ক্ষেত্রে হোক, এইচএসের বোর্ড এক্সামের ক্ষেত্রেও এসেছে এই প্রশ্নটা। তাহলে আমার জানার জন্য সেই ছোটোবেলা একটা কবিতা ছিল, হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, সেই ডামটি, ডা থেকে হচ্ছে ডাফ সাহেব, ম থেকে হচ্ছে মর্গ্যান, আর হচ্ছে টি থেকে হচ্ছে টিগার্ট, তাহলে ডামটি বলে আমরা মনে রাখবো। তাহলে অবশ্যই আমরা এখান থেকে জেনে গেলাম যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য কারা ছিলেন, কখন সেটা গঠন করা হয়েছে, কখন তারা রিপোর্ট পেশ করেছে, কতগুলো পৃষ্ঠা, কতগুলো সুপারিশ, এই সম্পর্কে। এবার আমরা পরবর্তী টপিকটা দেখে নেব। তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যে গঠন করা হলো, সেখানে আমরা দেখলাম সদস্য সংখ্যা দেখলাম। তো সেখান দিয়ে তারা কোন কোন বিষয়ের উপর পর্যালোচনা করবে সেইটা বোঝার ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে। আমাদের দেশ যখন স্বাধীন হলো তখন কিন্তু সেখান দিয়ে আমাদের যে আবার আমরা জিরো থেকে শুরু করব, বা প্রাক প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে পরপর আমরা উচ্চস্তরের শিক্ষা অর্জন করব, বা শিক্ষা নীতি তৈরি করবো, বা শিক্ষা কাঠামো তৈরি করব, তখন কিন্তু আমরা আরও কিন্তু 10-15 বছর পিছিয়ে যাব। সেজন্য আমাদের প্রথম চেষ্টা করা হলো যে আমাদের বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষাটা আমরা ঠিকঠাকভাবে একটা স্ট্রাকচার তৈরি করব, যাতে করে সেখান দিয়ে আমাদের শিক্ষক বলো, নেতা বলো, লিডার বলো, তারা তৈরি হবে, যারা কিনা পরবর্তীকালে ভারতীয় সমাজ ব্যবস্থাকে পরিপূর্ণ, শুধু শিক্ষা ব্যবস্থা নয়, সমাজ ব্যবস্থাকে ধীরে ধীরে ওপরের দিকে টেনে তুলে নিয়ে আসবে। সেই জন্য এখানে একটা কোট আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে, সেটা হলো লিডারশিপ ট্রেনিং ইজ দ্য ফান্ডামেন্টাল ফাংশন অফ ইউনিভার্সিটি। নেতৃত্ব তৈরি করাই হলো বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম লক্ষ্য বা অন্যতম কাজ। তো সেই নেতৃত্ব তৈরি করার জন্য বা বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা কাঠামোটাকে সুদৃঢ় করার জন্য এই কমিশন কিন্তু এই সমস্ত বিষয়ের উপর তারা বিচার করলো। আর অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি, সেটা গবেষণা সম্পর্কিত বিষয়। রিসার্চ আমরা তখনই পরিপূর্ণতা পাবে যখন আমাদের অতীতে কি সমস্ত গবেষণা হয়েছে বা কী সমস্ত কাজকর্ম হয়েছে সেইটার উপর ভিত্তি করে বর্তমানে সেই যে কাজগুলোকে আরও কত তার নতুন নতুন দিক উত্থাপন করা যায়, এবং ভবিষ্যতে কোন কোন বিষয়ে কাজ করা যাবে তার যে একটা সুপারিশ করা, একটা দিক নির্দেশ করা, সেটা কিন্তু হচ্ছে গবেষণা। সেই গবেষণার মাধ্যমে কিন্তু ভারতীয় সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উন্নতি সম্ভব, সেই দিকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজর দিয়েছে। তারপর বিশ্ববিদ্যালয়ের যে কাঠামো রয়েছে, যে স্ট্রাকচার রয়েছে, ইংরেজ আমলের যে বিশ্ববিদ্যালয় রয়েছে তার যে স্ট্রাকচার রয়েছে, শুধুমাত্র কিন্তু আমাদের ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা লক্ষ্য রাখেনি, তারা বিদেশি যে সমস্ত বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের কাঠামোগুলোও তারা পর্যালোচনা করেছে, তারপরেই কিন্তু পরবর্তীতে সুপারিশগুলো করেছে, আমরা সেগুলো ভালোভাবে দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে কি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আর্থিকভাবে কতটুকু অনুদান করছে সরকার, কোন সরকার কতটা অনুদান করেছে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, বা হচ্ছে যে সমস্ত বেসরকারি লোকজন রয়েছে তারা কতখানি অনুদান দিচ্ছে বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে, তার দিকেও তারা বিভিন্নভাবে বিচার করেছে। পাঠ্যক্রম সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ে কোন বিশ্ববিদ্যালয়ে কেমন কেমন পাঠ্যক্রম রাখা হয়েছে, কোন কোন বিষয় পড়ানো হচ্ছে, সেইগুলো নিয়ে তারা বিচার করেছে। তারপরে দেখে শিক্ষার মাধ্যম, কোথায় কোন মাধ্যমে পড়ানো হচ্ছে, কোথাও আমাদের ভারতীয় ভাষার মাধ্যমে, কোথাও হিন্দি বা রাষ্ট্রভাষা বা যেটা আমাদের হচ্ছে রাষ্ট্রীয় ভাষা বলবো সেই সময়কার, তো তার মাধ্যমে, কোথাও ইংরেজি মাধ্যমে, সেগুলো তারা পর্যালোচনা করেছে। কিন্তু এই পর্যালোচনা করার পরেই কিন্তু সুপারিশ করেছে, যেটা আমরা পরবর্তীতে দেখছি। তারপরে হচ্ছে শিক্ষার যে মান রয়েছে, কোন স্ট্যান্ডার্ড রয়েছে, আমরা অ্যাকচুয়ালি আগেও বললাম আমি যে ঔপনিবেশিক সরকার কিন্তু কখনো চাইবে না যে আমরা হায়ার লেভেলের একটা নির্দিষ্ট মান সম্পন্ন, উচ্চ গুণমান সম্পন্ন শিক্ষা পাই, তারা কখনো চাইবে না। তারা চাইবে শুধুমাত্র কর্মী বা কর্মচারী তৈরি করা, তাদের সুবিধার জন্য তারা দেখতে চাইবে। তো সেইখানে সেই শিক্ষার মান দেখলাম। ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় যে কালচার রয়েছে, সেই কালচার সম্পর্কে কতটুকু আমাদের শিক্ষাক্ষেত্রে তার সেই কালচারটা মান্যতা দেওয়া হচ্ছে, বা কালচারে কতটুকু আমরা সেই কালচারটা নিয়ে কাজ করছি, পর্যালোচনা করছি, সেটা দেখা হলো। তার বিভিন্ন জায়গায় যে রিসার্চ সেন্টারগুলো স্থাপন করার কথা বলা হয়েছে ইউনিভার্সিটিতে, তারা সেগুলো নিয়ে বিচার করেছে। ধর্মনিরপেক্ষতা, যেটা বর্তমান দিনে ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন চেয়েছিল। অ্যাকচুয়ালি যদি আমরা খুব ভালো করে স্বাধীনতার ইতিহাস একটু ঘেঁটে দেখি, আমরা দেখতে পাবো যে পাকিস্তান কিন্তু তারা একটা
শুধুমাত্র মেজরিটি মুসলিম নিয়ে তারা চলে গেছে, মুসলিম প্রধান দেশ গঠন করতে চেয়েছে। কিন্তু আমাদের ভারতবর্ষ মহাত্মা গান্ধী থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দ, আরও আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন, তাদের নেতৃত্বে চেয়েছে একটা সেকুলার কান্ট্রি তৈরি করতে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক একটা দেশরূপে গঠন করার চেষ্টা করা হয়েছে। এই জন্য এই কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ধর্মনিরপেক্ষতার কথাটা তারা বিচার করে দেখেছে। পাঠ্যক্রম বলো, ইউনিভার্সিটির যে স্ট্রাকচার হবে, ভর্তি প্রক্রিয়াতে যাবতীয় প্রক্রিয়ায় যাতে ধর্মনিরপেক্ষতা বজায় রাখে সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কি নিয়ম শৃঙ্খলা, এটার উপর ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কিনা চারিত্রিক বৈশিষ্ট্যের গুণাবলীর বিকাশ ঘটে, বা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে তো প্রকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা রচনা করা সম্ভব, তাই না? তবে নতুন নতুন যে সমস্ত কোথায় কোথায় বিশ্ববিদ্যালয় গঠন করা হবে সেই বিষয়ে তারা পর্যালোচনা করেছে। তার সঙ্গে সঙ্গে একটা স্পেশাল একটা বিষয়ের অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি। সেই সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করার পরেই কিন্তু তারা বিভিন্ন সুপারিশ করেছে। তো ওই সমস্ত বিষয় কিন্তু তারা বিচার করার পরে তারা যে সমস্ত সুপারিশ করেছে, আমরা এর আগেও জেনেছি প্রায় 200-র অধিক সুপারিশ তারা করেছে, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত সুপারিশ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলছিলাম যে লিডারশিপ ট্রেনিংটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। নেতা তৈরি করা যেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কি, আমরা সমাজের সমস্ত দিকে পিছিয়ে রয়েছি, কৃষি থেকে শুরু করে আমাদের সমস্ত শিল্প থেকে শুরু করে রাস্তাঘাট, সমস্ত ক্ষেত্রে ভারতবর্ষ একটা বেহাল দশা। সেখান থেকে একমাত্র কারা বের করে নিয়ে আসতে পারবে? আমাদের নেতা, প্রকৃত নেতা, যারা আমাদের ইন্সপায়ার করবে, যারা সরাসরি কর্মে বিনিয়োগ করবে, কর্মে তারা নিজেদের নিয়োজিত করে সমাজ ব্যবস্থার একটা উন্নতি সাধন করবে। সেই জন্য এই লিডারশিপ ট্রেনিংয়ের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে। জাতীয় সংহতি, ভারতবর্ষে যে একাত্মতা বোধ, ভারতের যে একটা সুদৃঢ় একটা যে গঠন, সেটাকে বজায় রাখার জন্য জাতীয় সংহতির কথা তারা বলেছে। বৃত্তি শিক্ষার বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভারতবর্ষ তখন প্রায় দরিদ্র সীমার নিচে চলে গেছে, তাহলে আমাদের শুধুমাত্র শিক্ষাটা তাত্ত্বিক বিষয়ের উপর থাকলে চলবে না, বৃত্তি শিক্ষার আয়োজন করতেই হবে। বিভিন্ন হাতে কলমে আমাদের ভারতীয়দের শিক্ষা দিতে হবে। কমিশন এটা অনুধাবন করেছিল, সেই জন্য বৃত্তি শিক্ষার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা সুপারিশ করেছে। মূল্যবোধের বিকাশ, যাতে আমরা যথাযথ ব্যবহার করতে পারি, একটা সুস্থ সবল একটা শিক্ষিত সমাজ ব্যবস্থা আমাদের মধ্যে গড়ে ওঠে, একটা যাতে উন্নয়নশীল দেশ বা উন্নত দেশে আমরা ধীরে ধীরে নিজেরা পরিণত হতে পারি, তার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূল্যবোধ গঠন করা। প্রকৃত মূল্যবোধের মাধ্যমেই কিন্তু আমরা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবো বা একটা উন্নত মানব সম্পদে পরিণত হতে পারবো। তার সঙ্গে সঙ্গে কী করা হয়েছে, আমাদের যে সভ্যতা রয়েছে, আমাদের যে সংস্কৃতি রয়েছে, আমাদের যে কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে, এইগুলোকে সংরক্ষণ করতে হবে, এইগুলোকে নিজেদের মধ্যে বাড়িয়ে তুলতে হবে। এইগুলোর কৃষ্টি কালচার, এগুলোর হচ্ছে আমরা উৎকর্ষ সাধন করব, সেটা তার সুপারিশ ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য একটা গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে, যেটা আমাদের জানতেই হবে। সেটা তারা সেইখানে 4 ধরনের আমাদের শিক্ষক নিয়োগের কথা বলেছে। প্রথম হচ্ছে প্রফেসরস, রিডার্স, লেকচারার্স আর ইনস্ট্রাক্টরস। এই 4 ধরনের, এটা অবশ্যই মনে রাখতে হবে। বহুবার বিভিন্ন জায়গায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এইটার জন্য। নেট সেটে প্রশ্ন করা হয়েছে, টেট বলো, সিটেটে বলো, এখান থেকে প্রশ্ন করা হয় যে এই 4 ধরনের যে শিক্ষক নিয়োগের কথা প্রথম বলে কোন কমিশন, তাহলে অবশ্যই আমরা মেরে দেবো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। ইংরাজি প্রশ্ন হলে আমরা কী লিখবো? ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। মনে থাকবে সবাই? তাহলে সেখানে কী হলো? 4 ধরনের শিক্ষক নিয়োগের কথা বলেছে কিন্তু, প্রফেসর, রিডার্স, তারপর হচ্ছে আমাদের লেকচারার্স আর ইনস্ট্রাক্টরস। ঠিক আছে? তবে আমাদের সেইখানে তারা বলেছে কলেজে যে ওয়ার্কিং ডেজ হবে একটা বছরে, সেটা 180 দিন হবে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা মাথায় রাখতে হবে। পরীক্ষা বাদ দিয়ে, কলেজে যে পরীক্ষা হয় সে পরীক্ষা বাদ দিয়ে কিন্তু 180 দিন ক্লাস করার কথা বলা হয়েছে। 180 দিন কলেজের ওয়ার্কিং ডেজ হবে পরীক্ষা বাদ দিয়ে, এই বিষয়টা সবাই অবশ্যই মাথায় রাখবে। ছাত্রছাত্রী সংখ্যা কী বলা হয়েছে? একটা মহাবিদ্যালয় বা কলেজে 3000 জন স্টুডেন্টের কথা বলা হয়েছে, আর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 500 জন স্টুডেন্টের কথা বলা হয়েছে। এই কমিশনের সুপারিশের মধ্যে সেখানে ছিল। ঠিক আছে? এই কমিশনের কিন্তু আরেকটা অন্যতম বিষয় হচ্ছে, সেটা হচ্ছে জাতীয়তাবোধ এবং হচ্ছে আন্তর্জাতিকতাবোধ। এইটা আমাদের জানতে হবে। কি বললাম? জাতীয়তাবোধ আর আন্তর্জাতিকতাবোধ, এইটা কিন্তু গঠন করার কথা বলা হয়েছে। কারণ ধীরে ধীরে আমাদের তখন শিক্ষা ধারণার মাধ্যমে আমরা কিন্তু মানুষ আর শুধুমাত্র দেশের মধ্যে বন্দী হয়ে নেই, আমরা এখন বিশ্ব নাগরিক। এইটা গঠন করার কথা বলা হয়েছিল। আন্তর্জাতিকতা বোধ, আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে আন্তর্জাতিকতা বোধ গঠনের কথা বলা হয়েছে। আন্তর্জাতিকতা বোধ গঠনের কথা বলা হয়েছিল এই কমিশনে। তারপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যেটা পরবর্তীকালে তৈরি হয় 1953 সালে।
তার জন্য সুপারিশ করা হয়েছে যে একটা কমিশন গঠন করা হবে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসি থাকবে, যারা কিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে ফান্ড দেওয়ার জন্য, বিশ্ববিদ্যালয় পরিকাঠামোকে উন্নত করার জন্য সরকারকে সুপারিশ করবে। সেটা কেন্দ্র সরকারকে এবং রাজ্য সরকারকে। আমরা জানি শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত। এই রাধাকৃষ্ণন কমিশনে অবশ্যই এই বিষয়টাও গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে যে শিক্ষাকে যাতে যুগ্ম তালিকায় রাখা হয়, যাতে রাজ্য এবং কেন্দ্র উভয়ই এগিয়ে আসে শিক্ষাক্ষেত্রে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে ইউজিসির কথা প্রথম কোন কমিশনে বলা হয় যদি আমাদের প্রশ্ন করা হয়, আমরা অবশ্যই চোখ বন্ধ করে মেরে দেব রাধাকৃষ্ণন কমিশন। সবাই মনে থাকবে, নোট ডাউন করে নেওয়া দরকার পড়ে। বলেছিলাম খাতায় তোমাদের নোট ডাউন করার ব্যবস্থা রাখতে বা স্পেশালভাবে একটা বক্স রাখতে, যেখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে রাখবো। সেইখানে কিন্তু আমাদের লিখতে হবে কি, ইউজিসি গঠন করার কথা প্রথম কোন কমিশন বলে, রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তো সেখানে আমরা দেখছি তারপরে কি করছে আমাদের গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এই রুরাল যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির কনসেপ্ট কিন্তু দিয়েছিল আমাদের ভারতবর্ষে অবশ্যই রাধাকৃষ্ণন কমিশন। এই প্রশ্নটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা স্টার মেনে নাও, যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করে কোন কমিশন। এটা অবশ্যই আমাদের জানতে হবে। সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন প্রথম গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা বলেছে, যেটা নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত জানবো, এই জন্য ডিটেলস আর কিছু বলছি না, শুধুমাত্র এটুকুই এখানে জানলে হবে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা প্রথম বলে কোন কমিশন, অবশ্যই রাধাকৃষ্ণন কমিশন। তারপরে তারা কি সুপারিশ করলো, যে বিশ্ববিদ্যালয়গুলিতে ল্যাবরেটরি আর লাইব্রেরি এই দুটো মাস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই জানি একটা লাইব্রেরিকে একটা প্রতিষ্ঠানের হার্ট বলা হয়, হৃদয় বলা হয়। মানুষের যেমন হার্ট না থাকলে মানুষ একদম বিকল হয়ে যাবে, মারা যাবে, সেই রকম একটা লাইব্রেরি যদি না থাকে সেই প্রতিষ্ঠানের প্রকৃত উন্নতি বা বেঁচে থাকা সম্ভব নয়। একটা জ্ঞানের ভাণ্ডার, ভীষণ পরিমাণ সেখানে বই রয়েছে। বর্তমানে যে ডিজিটাল লাইব্রেরি থেকে শুরু করে একটা লাইব্রেরির মাধ্যমে পুরো শিক্ষা ব্যবস্থাটা একটা সুন্দরভাবে পরিচালিত হয়। ওই জন্য গ্রন্থাগার আর পরীক্ষাগার অবশ্যই রাখতে হবে। আর কি করতে বলেছে, প্রতিটি কলেজে টিউটোরিয়াল ক্লাস, ছেলেমেয়েদের সমস্যা, আমাদের যে বাইরে গিয়ে আমার টিউশন পড়তে সেটা আর করতে হবে না। কমিশন বলেছিল কলেজেই যেন টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা থাকে, তাদের যে ডাউট রয়েছে সেগুলো ক্লিয়ার করতে হবে। সেই জন্য ছাত্রাবাসের ব্যবস্থার কথা তারা সুপারিশ করে। এছাড়াও গবেষণার যে সুযোগ বৃদ্ধি করার কথা বারবার করে বলা হয়, যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা কলেজে গবেষণার জন্য স্পেশালভাবে ব্যবস্থা রাখা হবে, যাতে আমরা কি রিসার্চটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। রিসার্চ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার সঙ্গে সঙ্গে কী করতে বলেছে, আর্থিক অনুদান। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষার জন্য না হলেও আমরা জানি সবাই যে আর্থিক অনুদানের মাধ্যমে কিন্তু বিভিন্ন যারা দরিদ্র সীমার নিচে রয়েছে, যারা মেধাবী দরিদ্র ছেলেমেয়ে বা শুধু দরিদ্র ছেলেমেয়ে যারা রয়েছে, যার আর্থিক অবস্থা তেমন ভালো নয়, তারা কিন্তু এগিয়ে যেতে পারে, তারা নিজেদেরকে গবেষণায় নিয়োগ করতে পারে। তাহলে এই সমস্ত সুপারিশগুলো আমরা অবশ্যই দেখলাম। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা 4 ধরনের যে টিচার রয়েছে কলেজে, তাদের সম্পর্কে আমরা জেনে নেব, কতদিন কলেজে ক্লাস করতে হবে সেগুলো, ছাত্রছাত্রীর সংখ্যা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় আর ইউজিসি গঠন। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা এবার রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যে শিক্ষার কাঠামো রয়েছে, কত বছরে কি কি পড়াশোনা করব সেই সম্পর্কে জেনে নেব। সেখানে আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে আলোচনা করলেও প্রথমে জানতে হবে যে উচ্চশিক্ষাতে আসার আগে কিন্তু 12 বছরের ইন্টারমিডিয়েট বা বিদ্যালয় শিক্ষা তাকে কমপ্লিট করে আসতে হবে। 12 বছরের বুনিয়াদী শিক্ষা বা বিদ্যালয় শিক্ষা কমপ্লিট করে সে কিন্তু চলে আসবে বিদ্যালয় স্তরে। সেখানে সে ঐচ্ছিক বিষয়গুলো বেছে নিয়ে পড়াশোনা করতে পারবে। সেখানে প্রথমে স্নাতক রয়েছে, সেই স্নাতকে হচ্ছে 2টো পর্যায়ে, আমরা সবাই জানি, একটা পাস একটা অনার্স। সেই পাশের ক্ষেত্রে পাস কোর্সে যদি কেউ স্নাতক হয় তাহলে 2 বছর পড়াশোনা করবে, আর যদি কেউ অনার্স নেয় তাহলে সে 3 বছর পড়াশোনা করবে। স্নাতক বলতে এখন যেটা গ্র্যাজুয়েট, যেটা বিএ বিএসসি বিকম বুঝি আমরা, সেটাই কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর স্তরে এমএ বলো, এমএসসি বলো, এমকম বলো, সেখানে সে কী করবে, পাস কোর্স শেষে যদি এমএ করতে চায় বা এমএসসি বা এমকম করতে চায় বা স্নাতকোত্তর ডিগ্রি নিতে চায়, তার জন্য 2 বছর পড়তে হবে। আর হচ্ছে আমাদের কী করতে হবে, অনার্স কোর্সের জন্য 1 বছর পড়তে হবে। একটা মজার বিষয়, এটা আমাদের মনে রাখার সুবিধা হবে। দেখো, 2টো কোর্সেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 4 বছর সময় লাগছে। যে পাস কোর্সে স্নাতকে 2 বছর পড়ছে, তার কিন্তু তখন স্নাতকোত্তরে গিয়ে 2 বছর পড়তে হচ্ছে। যে কিন্তু অনার্স কোর্সটা পড়ছে 3 বছরের স্নাতকে, সে কিন্তু তখন গিয়ে স্নাতকোত্তরে গিয়ে মাত্র 1 বছর পড়ছে। টোটাল সেই দিক সেদিক করে আমাদের 4 বছর কমপ্লিট হচ্ছে। তারপরে আমরা চলে যাবো পিএইচডির ক্ষেত্রে। সেখানে কিন্তু 2 বছরের পড়াশোনা করতে হতো। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার একটা কাঠামো বা স্ট্রাকচার।
ঠিক আছে, তাহলে কাঠামোটা সবাই চাইলে লিখে ফেলো বা স্ক্রিনশট করে ফেলো, বারবার বলা হয়েছে তোমাদের। তারপরে আমরা চলে যাচ্ছি পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করতে গিয়ে। পাঠ্যক্রমকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ পাঠ্যক্রম, যেটা মানবীয় বিদ্যা বা মানবীয় বিজ্ঞানকে যেখানে রাখা হয়েছে, আর একটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা। এই বৃত্তিমূলক শিক্ষার উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ আমাদেরকে পেশাগত শিক্ষা অর্জন করতে হবে যাতে নিজেরা স্বাবলম্বী হতে পারে, সেই জন্য। তো সেখানে সাধারণ শিক্ষার মধ্যে মানবীয় ভাষা রয়েছে, সেই ভাষাগুলোর মধ্যে আমাদের মাতৃভাষা রয়েছে, একটা রাষ্ট্রীয় ভাষা রয়েছে, ইংলিশের কথা বলা হয়েছে, ইংরেজির কথা বলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলা হচ্ছে প্রাচীন ভারতীয় যে ভাষা রয়েছে, সংস্কৃত থেকে শুরু করে অন্যান্য প্রাচীন ভারতীয় দ্রাবিড়ীয় যে ভাষাগুলো, সেগুলোর কথা বলা হয়েছে। তারপর আমাদের সমাজবিদ্যা বা সোশ্যাল সায়েন্সের কথা আমরা সবাই জানি, ইতিহাস, ভূগোল, পৌরবিদ্যা, এগুলো সব সোশ্যাল সায়েন্সের মধ্যে রাখা হয়, সেগুলো রাখা হয়েছিল। তারপরে আমরা জীবন বিজ্ঞান দেখতে পাচ্ছি, সায়েন্সের সাবজেক্ট তোমরা সবাই জানো, পদার্থবিদ্যা, ফিজিক্স, কেমিস্ট্রি বা রসায়ন এবং গণিত। এই সমস্ত বিষয় কোথায় রাখা হবে এইগুলো কিন্তু বারবার করে বলে দিচ্ছি, এগুলো কিছু স্নাতক স্তরে আমাকে এইগুলো পড়তে হবে, সেটা পাশে হতে পারে, অনার্সে হতে পারে, যা খুশি। তাহলে প্রথমে মানবীয় যে ভাষাগুলো রয়েছে আমরা জেনে নিলাম, তারপরে রয়েছে আমাদের সমাজবিদ্যা বা সোশ্যাল সায়েন্স, তারপর সায়েন্সের যে সমস্ত সাবজেক্ট রয়েছে, জীবন বিজ্ঞান, তারপর আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করা যেত। আর স্নাতকোত্তর স্তরে বা MA, MSc, MCom স্তরে আমাদের গবেষণার বিভিন্ন সুযোগ দেওয়া হতো, গবেষণা সংক্রান্ত বিভিন্ন বিষয় আমাদেরকে পড়তে হতো। তাহলে বৃত্তিমূলক শিক্ষাটা আমরা দেখব, সেখানে কৃষির উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত একটা কৃষি প্রধান দেশ, আমাদের তো উৎপাদনশীল হতে হবে, তাই না, কৃষি সম্পদের দিক থেকে। তারপরেই কিনা আমরা স্বাবলম্বী হতে পারবো খাদ্য সম্পদের দিক থেকে, খাদ্য অর্জনের ক্ষেত্রে আমরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারবো, সেই জন্য কৃষির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, কৃষি সংক্রান্ত পড়াশোনার কথা বলা হয়েছে। তারপর বাণিজ্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে পাঠ্যক্রমের ক্ষেত্রে। তারপর শিক্ষা বিজ্ঞান, এইটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, বারবার বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা করা হয়ে থাকে যে প্রথম শিক্ষা বিজ্ঞান ভারতবর্ষে একটা ডিসিপ্লিন হিসাবে, একটা সাবজেক্ট হিসাবে কখন থেকে পড়ানো শুরু হলো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কিন্তু এডুকেশনটাকে একটা সাবজেক্ট হিসেবে মান্যতা দিল। তখন কিন্তু একটা টিচার এডুকেশন, শিক্ষক শিক্ষণের জন্য প্রধানত এটা ব্যবহার করা হতো। পরবর্তীতে আমরা দেখেছি এখন কত একটা স্ট্রং সাবজেক্ট তৈরি হয়েছে, আমার নিজের সাবজেক্ট বলে নয়, একটা আমাদের মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষা যদি প্রয়োজন হয়, শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এডুকেশন, এই সাবজেক্টের প্রয়োজন আছে। তো সেই সাবজেক্টটা আমরা কিন্তু ভারতবর্ষে সেইভাবে শুরু করলাম রাধাকৃষ্ণন কমিশনের পর থেকে। তবে চিকিৎসা বিজ্ঞান রয়েছে, সবাই জানো, সবাই মেডিকেল সায়েন্স সম্পর্কে নিশ্চয়ই এতদিনে সবার জানা হয়ে গেছে। সেই চিকিৎসা বিদ্যা সম্পর্কে সেখানে ব্যবহারিক বা বৃত্তিমূলক শিক্ষার মধ্যে রাখা হয়েছে, আইন আছে আর ইঞ্জিনিয়ারিং রয়েছে। তাহলে পাঠ্যক্রমটা অবশ্যই আমরা ভালো করে দেখে নেব, দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা সাধারণ শিক্ষা, একটা বৃত্তিমূলক শিক্ষা। তাহলে আমরা শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে জানলাম। সেখান থেকে একটা প্রশ্ন বারবার বলে দিয়েছি, বিদ্যালয় স্তরে বা বুনিয়াদী শিক্ষার স্তরে কিন্তু 12 বছর পড়াশোনা করে এসে তারপরেই কিন্তু আমাকে মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে, ঠিক আছে। শিক্ষার মাধ্যম দেখব, যেখানে আমরা দেখছি এই কমিশনে প্রথম ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছে। শিক্ষাক্ষেত্রে কোন কোন ভাষার মাধ্যমে আমরা শিখব। এখন যেমন আমরা কি মাতৃভাষা, আমাদের মাতৃভাষা বাংলা মাধ্যমে আমরা পড়াশোনা করছি, তাই না, মাঝে মাঝে কিছু কিছু ইংলিশ ওয়ার্ড আমরা ইউজ করছি, তো সেইখানে সেই বাংলা ভাষার মাধ্যমে আমরা পড়াশোনা করছি। তাহলে শিক্ষাটা কোন মাধ্যমে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সেক্ষেত্রে 3টে প্রধান ভাষার কথা বলা হয়েছে, সেই জন্য তাকে আমরা বলছি ত্রিভাষা সূত্র। তাহলে আমাদের রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে কিন্তু ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছে। প্রথমে থাকবে মাতৃভাষা, যার যেটা মাতৃভাষা আছে, বাঙালি হলে বাংলা, তুমি দক্ষিণ ভারতের তামিল পরিবারে জন্মগ্রহণ করলে তামিলই তোমার ভাষা, তেলেগু, কন্নড়, মালায়ালম, যে সমস্ত ভাষা রয়েছে সমস্ত ভাষাই তোমার প্রথম ভাষা হিসেবে তুমি বেছে নিতে পারো। তারপরে যে ফেডারেল যে ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রীয় যে ভাষা আমাদের রয়েছে তৎকালীন তখন সময় মনে করা হতো হিন্দি, সেটার কথা এখানে বলা হয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আমাদের বলা হয়েছে ইংরেজি, যেহেতু ইংরেজিটা আসার পরে আমরা তার দ্বারা অনুপ্রাণিত হয়েছি, পাশ্চাত্য যে জ্ঞান চর্চা হয়েছে তার মধ্যে আমরা অলরেডি এক্সিস্ট করছি তখন, তো সেই জন্য 3টে ভাষার কথা আমরা বলছি শিক্ষার মাধ্যমের ক্ষেত্রে 3টে ভাষা। তারপরে শিক্ষক যে রয়েছেন এডুকেশনের অন্যতম কাণ্ডারি, শিক্ষক হচ্ছেন পথ প্রদর্শক, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। সেই শিক্ষক সম্পর্কে কি বলছে, কমিশন সুপারিশ করেছে যে চরিত্রবান এবং যোগ্য শিক্ষকদের নিয়োগ করতে হবে। এরকম এখন যেমন যোগ্য অযোগ্য সিচুয়েশন হচ্ছে এরকম নয়, প্রকৃত যারা যোগ্য সেই সমস্ত শিক্ষকদের নিয়োগ করতে হবে। এই কমিশনে একটা বিখ্যাত উক্তি রয়েছে, টিচার ইজ দ্য কর্নার স্টোন অফ দ্য আর্টস অফ এডুকেশন। শিক্ষার প্রকৃত বনেদ, মূল বনেদ সেটা হচ্ছে কিন্তু শিক্ষক। সেই জন্য আমাদের প্রকৃত চরিত্রবান, সৎ এবং যোগ্য যারা সেই সমস্ত শিক্ষকদের নিয়োগ করার সুপারিশ করা হয়েছে এখানে।
4 প্রকার শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে ইউনিভার্সিটিতে বা কলেজগুলোতে। একটা প্রফেসরস, রিডার্স, লেকচারার্স আর ইনস্ট্রাক্টরস। এই 4 ধরনের, এটা অবশ্যই মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বা এই চ্যাপ্টারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে বলা হচ্ছে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে কি করা হয়েছে, গবেষক নিয়োগ করার কথা বলা হয়েছে। রিসার্চার যারা রয়েছে তাদের নিয়োগ করার কথা বলা হয়েছে, তাদের আবার অনুদান, আর্থিক অনুদান দেওয়ার কথাও বলা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে কি মেধার ভিত্তিতে শিক্ষকদের পদোন্নতি কথা বলা হয়েছে। আর বলা হয়েছে যে শিক্ষকদের অবসরের বয়স হবে কিন্তু 60 বছর, এটা লেখা হয়নি। তাহলে শিক্ষকদের অবসরের বয়স কত হবে, হচ্ছে 60 বছর বয়সে তারা অবসর গ্রহণ করবে। আর যদি তার কর্মদক্ষতা সঠিক থাকে তাহলে সেই 60টা বাড়িয়ে 64 বছর করা হবে। এটা অন্যতম একটা সুপারিশ। কী সুপারিশ বললাম, অবসরের বয়স হবে হচ্ছে আমাদের 60 বছর। 60 বছর বয়সে অবসর গ্রহণ করতে পারবে। আর যদি তার কর্মদক্ষতা ঠিক থাকে তাহলে সে কী করবে, 64 বছর বয়স পর্যন্ত তিনি চাকরি করতে পারবেন। ঠিক আছে। তারপরে বলা হচ্ছে উচ্চ হারে বেতন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্দিষ্ট বেতন দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষকদের আমরা জানি সেই আগের যুগ থেকে শুরু করে নিয়ে ইংরেজ আমল থেকে শুরু করে শিক্ষকতা পেশাতে আসতে চায় না লোকজন, কারণ সেখানে অর্থের পরিমাণ খুব কম, শিক্ষকদের জীবন ধারণের মানটা একদম নিম্ন শ্রেণীতে চলে যাচ্ছে। ওই জন্য এই কমিশন চেষ্টা করে যারা উচ্চ হারে একটা বেতনের স্ট্রাকচার তৈরি করা যায়, তাদের প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার সুপারিশ করেছিল কিন্তু এই কমিশন। তাহলে আমরা শিক্ষকের ক্ষেত্রটা দেখে নিলাম। এরপরে এই কমিশনের ক্ষেত্রে আমরা দেখব কিছু কিছু বিষয় রয়েছে। ধর্মীয় শিক্ষার কথা বলেছে এই কমিশন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যে পাঠদান শুরু করার পূর্বে কিছু সময় প্রার্থনা করে নেওয়ার জন্য। রাধাকৃষ্ণন কমিশনের মধ্যে আমরা যদি দেখি ভালো করে সেই কমিশনটা, সেখানে দেখো একটা আধ্যাত্মিকতা একটা ব্যাপার রয়েছে, স্পিরিচুয়াল একটা ব্যাপার রয়েছে। সেখানে এই প্রকৃত চেষ্টা করা হয়েছিল যে আমাদের হোলিস্টিক একটা যে ডেভেলপমেন্ট রয়েছে বা প্রত্যেকটা ধর্মের যে মূল কথা একই, আমরা সেই নিজেদেরকে আধ্যাত্মিকতা লেভেলে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। রিলিজিয়ন আর স্পিরিচুয়ালিটির মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা এই কমিশন চেয়েছিল, আধ্যাত্মিকতা বোধ, যার মাধ্যমে মানুষ সৎ হবে, নীতিপরায়ণ হবে, সেই চেষ্টা করার জন্য কিন্তু ধর্মীয় শিক্ষার কথা বারবার করে বলা হয়েছে। আরেকটা সুপারিশ রয়েছে এই কমিশনের, সেটা শিক্ষা সংক্রান্ত যে এডুকেশন বিষয় রয়েছে সেই বিষয়ে শিক্ষকদের প্রধানত পাঠদান করতে হবে, শিক্ষকদের ট্রেনিং দিতে হবে বা টিচার এডুকেশন দিতে হবে আমাদের, যাতে কিনা আমরা সেই জায়গায় পৌঁছতে পারি। এরপর এই কমিশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে, সেটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই রাধাকৃষ্ণন কমিশনের আরও একটা বিষয় আমরা আলোচনা করিনি, সেটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থা। এই কমিশন কিন্তু প্রথমে পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে গ্রেড যে পদ্ধতি সেটা ব্যবহার করার কথা বলেছিল, মৌখিক পরীক্ষার কথা বলেছিল, এবং সারা বছর ধরে ধীরে ধীরে ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন মূল্যায়ন রয়েছে সেই রকমের মূল্যায়ন করার কথা এই কমিশন প্রথম বলে। আর কি রয়েছে, আমরা এই কমিশনের একটা অন্যতম বিষয় হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, যেটা রুরাল ইউনিভার্সিটির কথা বলা হয়েছে। আমরা দেখতে পাবো ইংরেজ আমলে প্রধানত শহরকে কেন্দ্র করে একটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় বলো, কলেজ বলো তৈরি করা হয়েছিল। কিন্তু এই কমিশন অনুধাবন করলো যে ভারতবর্ষের অধিকাংশ স্থান হচ্ছে গ্রামাঞ্চল। তো সেই গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু আর্থিক যে তাদের অবস্থা তার দরুন কিন্তু শহরে এসে পড়াশোনা করতে পারে না। সেই জন্য এই কমিশন কি সুপারিশ করলো, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুপারিশ করলো। এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটা প্রধানত তারা গ্রহণ করেছিল ডেনমার্কের একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, ডেনমার্কের কি বললাম, জনতা কলেজ বা পিপলস কলেজ। ডেনমার্কের জনতা কলেজ বাংলায় বললে, আর ইংরেজিতে বলতে হচ্ছে পিপল কলেজ। সেই পিপলস কলেজ বা জনতা কলেজ থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছে। এই প্রশ্নটা বহুবার দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কোন বিদেশি কলেজ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বা সুপারিশ করা হয়েছে। ডেনমার্কের হচ্ছে জনতা কলেজ বা পিপলস কলেজ, সেখান থেকে। তো সেইখান থেকে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, সেখানে গ্রাম্য শিক্ষার পুরোপুরি একটা কাঠামো আমরা দেখে নেব। সেখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্তরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা। যেহেতু গান্ধীজি সেই যে তার কর্মমূলক বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বুনিয়াদী শিক্ষার কথা বলেছেন, তাহলে সেখানে না হয় প্রাথমিক শিক্ষার কথা বলা হবে প্রথম পর্যায়ে, না হয় বুনিয়াদী শিক্ষা অর্জন করবে 8 বছরের জন্য। কারা অর্জন করবে? 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত শিশু বর্তমানে যারা প্রাইমারি স্কুলগুলোতে পড়ছে আমাদের, মানে আপার প্রাইমারি আর লোয়ার প্রাইমারি মিলিয়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা, সেটা 3 অথবা 4 বছরের হবে। 15 থেকে 17 বছর বয়সী ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করবে। সেখানে বিদ্যালয়ে বলা হয়েছে প্রায় 150 জন ছাত্র থাকবে, তার বেশি কিন্তু থাকবে না। সর্বাধিক 150 জন ছাত্রছাত্রী নিয়ে উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক বিদ্যালয়গুলো পরিচালনা করা হবে। তারপরে কলেজীয় শিক্ষা বা মহাবিদ্যালয় যে শিক্ষাটা আমরা পাচ্ছি, 3 বছরের মহাবিদ্যালয় শিক্ষার কথা বলা হয়েছে।
18 থেকে 20 বছর যে সমস্ত শিশু বা শিক্ষার্থী বলবো তারা সেখানে পড়াশোনা করবে। সেখানে হায়েস্ট নাম্বার অফ স্টুডেন্ট থাকবে কতজন? 300 জন। এগুলো একটু মনে রাখতে হবে, ছোটো ছোটো করে আমি এখানে লিখে দিচ্ছি। এইখানে থাকছে আমাদের তাই 150 জন, আর এইখানে হায়েস্ট নাম্বার অফ স্টুডেন্ট থাকছে 300 জন। আর বিশ্ববিদ্যালয় বা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকবে প্রায় 2500 জন। প্রয়োজন হলে একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আরও 2-3টে কলেজ। তাহলে আমাদের যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেখানে গ্রামীণ শিক্ষার একটা লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যের ক্ষেত্রে আমরা কী বলতে পারি? গ্রাম পুনর্গঠন। একটা গ্রামের ক্ষেত্রে যে গ্রামটা যে অঞ্চলে অবস্থিত তার সেইখানকার যে প্রশাসনিক অবস্থা, তার যে প্রধান অর্থনৈতিক অবস্থা, তার উপর ভিত্তি করে গ্রামীণ শিক্ষাটা রচনা করতে হবে। তার প্রধান জায়গায় রাখতে হবে কৃষি এবং ছোটোখাটো যে কুটির শিল্প রয়েছে তাকে। এই বিষয়টা কিন্তু সবাইয়ের মাথায় রাখতে হবে যে গ্রাম্য অঞ্চলের প্রধান অর্থনীতি কোথা থেকে আসে? কৃষি থেকে। তাহলে গ্রামীণ শিক্ষার অন্যতম একটা বিষয় হবে কিন্তু কৃষি আর কুটির শিল্প, ছোটো ছোটো যে শিল্পগুলো রয়েছে, যার মাধ্যমে গ্রামের মানুষের বৃত্তি শিক্ষার মাধ্যমে তাদের একটা খেটে খাওয়ার বা নিজেদের একটা খাদ্য বা একটা বস্ত্র বাসস্থানের বা প্রাথমিক যে নিডস রয়েছে সেই চাহিদাগুলো পূরণ করার আমরা সুযোগ করে দিতে পারি। দেখো তার পরের পয়েন্টে আমরা বলেছি কৃষি, শিল্প, বাণিজ্যের উন্নতি। তাহলে প্রথম পদক্ষেপ হয় বা প্রথম লক্ষ্য হবে যে গ্রামগুলো পুনর্গঠন করা, বিজ্ঞানসম্মতভাবে গ্রামের পুনর্গঠন। গ্রামের শৌচ ব্যবস্থা, গ্রামের খাদ্যের যে ব্যবস্থা, পানীয়ের ব্যবস্থা, সমস্ত গ্রামটাকে প্রথমে পুনর্গঠন করতে হবে। গ্রামটাকে রিস্ট্রাকচার করতে হবে। সেটা হচ্ছে অন্যতম একটা লক্ষ্য। কৃষি, শিল্প, বাণিজ্যের উন্নতি অন্যতম লক্ষ্য। তারপরে বলা হচ্ছে গ্রামীণ যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু কিছুদিন পড়াশোনা করার পর বিদ্যালয় স্তরের পর আর স্কুলে যাচ্ছে না বা উচ্চ লেভেলের পড়াশোনা করতে চাইছে না, কলেজেও শিক্ষা অর্জন করতে চাইছে না, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করতে চাইছে না। সেই জন্য গ্রামের মধ্যে যদি আমরা বিশ্ববিদ্যালয় গড়ে তুলি তাহলে সেই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা বিদ্যালয়ে নিয়ে আসতে পারবো, বিশ্ববিদ্যালয় তাই শিক্ষা দিতে পারবো। তাদের গ্রামীণ যে শিক্ষার্থী রয়েছে তাদের উচ্চশিক্ষা দেওয়া হচ্ছে অন্যতম লক্ষ্য। আর গ্রামের যে সংস্কৃতি রয়েছে, ভারতীয় সংস্কৃতি বা একটা গ্রামের যে সংস্কৃতি সেটা রক্ষা করা, তার কৃষ্টিগুলো রক্ষা করা, সেটাই ছিল এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অন্যতম লক্ষ্য। এবার আমাদের যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যে সুপারিশ করলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের জন্য, তা কিন্তু আজও পর্যন্ত সেই সুপারিশটাকে আমরা সফল করতে পারিনি বা গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করতে পারিনি। পরবর্তীকালে এই ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের সুপারিশকে লক্ষ্য রেখে বা অনুপ্রাণিত হয়ে 1954 সালে গ্রামীণ শিক্ষা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। যেই কমিটি অনেকগুলো গ্রামীণ শিক্ষা কেন্দ্র গঠন করে পরবর্তীকালে। সেগুলো যেমন রয়েছে আমাদের শ্রীনিকেতন রয়েছে, শান্তিনিকেতন সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন, অমরাবতী রয়েছে মহারাষ্ট্রের, তারপর আমরা উদয়পুর দেখব, উদয়পুর দেখব, গান্ধীগ্রাম দেখব তামিলনাড়ুর, এই সমস্ত অঞ্চল। এছাড়াও ইন্দোর, ওয়ার্ধা, জামিয়ানগর, দিল্লির জামিয়ানগর সবাই জানো। তো সেইখানে আমাদের গ্রামীণ যে রুরাল ডেভেলপমেন্ট আমাদের যে প্রসেস গ্রহণ করা হয়েছিল বা গ্রামীণ শিক্ষার উন্নয়নের জন্য একটা সংস্থা তৈরি করা হয়েছিল, পদক্ষেপ ছিল সরকারের যে পরবর্তীকালে সেইগুলোর মাধ্যমে আমরা গ্রামীণ বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠন করবো, যেটা রাধাকৃষ্ণন কমিশনের অন্যতম একটা সুপারিশ ছিল। তাহলে এই পর্যন্ত আমরা রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে জানলাম। এবার এই রাধাকৃষ্ণন কমিশন কিন্তু তাদের যে সুপারিশ বা তাদের রিপোর্টে একটা অন্যতম বিষয় উল্লেখ করেছে। সেটা বলেছে যে আমাদের নিম্ন শিক্ষা আর উচ্চ শিক্ষার মধ্যে সেতু বন্ধন করে যে শিক্ষা, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। সেইটা হচ্ছে দুর্বলতম পয়েন্ট, আমাদের শিক্ষা ব্যবস্থার উইকেস্ট পয়েন্ট হচ্ছে আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। সেই মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন না হলে কিন্তু উচ্চশিক্ষা সম্ভব নয়। যদি একটা গাছের গোড়া থেকে গাছটা ভালো হয়ে যাচ্ছে, যেতে মাঝখানে যদি হঠাৎ করে খুব সরু হয়ে গেল, আবার ওপরে গিয়ে গাছটা খুব ভালোভাবে বিকশিত হলো, তাহলে সেই গাছটা যে কোনো দিন ঝড়ে কিন্তু ভেঙে পড়তে পারে। তাহলে কিন্তু আমাদের কী করতে হবে? আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঝখানে কিন্তু যার দুর্বল হয়ে যাবে, ওপরের দিকে বিকশিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তাহলে সেখানে সেই গাছটা আমার দুর্বল হয়ে গেল। ওই জন্য আমাদের দরকার পড়লো মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের। তো সেই মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য কিন্তু পরবর্তীকালে 1952 সালে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে কিন্তু নতুন করে তৈরি করা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব অবশ্যই। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই করে শেয়ার করবে ভিডিওটা। কাদের মধ্যে? উচ্চ মাধ্যমিকে যারা স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই কাজে লাগছে, তার সঙ্গে বিএড, ডিএলএড, এমএড, নেট সেটের যারা পড়াশোনা করছো, সবাই মিলে আমরা সুন্দরভাবে এইভাবে শিক্ষা সংক্রান্ত, এডুকেশন বিষয় সংক্রান্ত অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।